দ্য ডিবেটে আপনাকে স্বাগত। আজ আমরা সেন্ট্রাল ডিপোজিটরি সার্ভিসেস বা সিডিএসএল এর অর্থবছর ২০২৬-এর দ্বিতীয় ত্রৈমাসিকের ফলাফল নিয়ে আলোচনা করতে এসেছি। তাদের প্রকাশিত সংখ্যাগুলো নিয়ে বাজারে বেশ চর্চা হচ্ছে এবং একটা মূল প্রশ্ন উঠে আসছে, সিডিএসএল এর এই পারফরম্যান্স কি তাদের ব্যবসায়িক দুর্গে কোনো ফাটলের ইঙ্গিত দিচ্ছে, নাকি এটা তাদের লম্বা দৌড়ের পথে একটা ছোটখাটো হোঁচট মাত্র? আমার মতে এই ফলাফল সিডিএসএল এর শক্তিশালী ভিত আর দীর্ঘমেয়াদী কৌশলেরই প্রতিফলন। বর্তমান ওঠানামাগুলো আসলে বড় ছবিরই একটা অংশ। আর আমি এখানে একটু ভিন্ন মত পোষণ করছি। আমার মনে হচ্ছে এই সংখ্যাগুলো কিছু গুরুতর ঝুঁকি আর প্রতিযোগিতার চাপকে সামনে আনছে, যেগুলোকে সত্যি বলতে হালকাভাবে নেওয়াটা ঠিক হবে না। একদিকে যেমন বৃদ্ধির কথা আছে, তেমনি অন্যদিকে সতর্ক হওয়ার মতো বেশ কিছু বাস্তব কারণও কিন্তু রয়েছে। ঠিক আছে, তাহলে আলোচনাটা শুরু করা যাক। দেখুন, প্রথম নজরে দেখলে মনে হতে পারে যে কোম্পানির লাভ কমেছে, কিন্তু আসল গল্পটা লুকিয়ে আছে বিস্তারিত তথ্যের মধ্যে। গত বছর এই সময়ে তাদের লাভের সাথে একটা বড় অঙ্কের ডিভিডেন্ড যোগ হয়েছিল, প্রায় ৪৭.৫ কোটি টাকা, যা তাদের সাবসিডিয়ারি থেকে এসেছিল। ওটা ছিল একটা ডিগামোজ এককালীন আয়। কিন্তু এই ত্রৈমাসিকে যে ১২৮ কোটি টাকার লাভ আমরা দেখছি, সেটা পুরোটাই এসেছে কোম্পানির মূল ব্যবসা থেকে। তার মানে হলো, কোনো বাড়তি সাহায্য ছাড়াই শুধুমাত্র নিজেদের কাজের জোরে তারাই লাভটা করেছে। এটাই কিন্তু কোম্পানির আসল শক্তির পরিচয় দেয়। আর দেখুন, ডিম্যাট অ্যাকাউন্টের সংখ্যা কিন্তু বেড়েই চলেছে। এই ৩ মাসে প্রায় ৬৬ লক্ষ নতুন অ্যাকাউন্ট খোলা হয়েছে, আর মোট সংখ্যাটা এখন ১৬.৫ কোটির। মানে একটা অবিশ্বাস্য মাইলফলক ছুঁয়েছে। ভারতের বাজারে ৮০% নিয়ন্ত্রণ ধরে রাখা তো মুখের কথা নয়, এটা তাদের ওপর মানুষের আস্থারই প্রমাণ। সবশেষে যে খরচের কথাটা উঠছে, বিশেষ করে প্রযুক্তিতে, সেটাকে আমি কোনো দুর্বলতা হিসেবে দেখছি না। কোম্পানির সিইও নেহাল ভোরা নিজেই বলেছেন, প্রযুক্তিই তাদের মেরুদণ্ড। এটা ভবিষ্যতের জন্য একটা জরুরি বিনিয়োগ। এটাকে অনেকটা হাইওয়ে তৈরির মতো ভাবতে পারেন। যখন রাস্তা তৈরি হচ্ছে, তখন খরচ আর যানজট দুটোই বাড়ে, কিন্তু একবার তৈরি হয়ে গেলে আগামী কয়েক দশকের জন্য সুবিধা পাওয়া যায়। সিডিএসএল এখন সেই নির্মাণ পর্যায়েতেই আছে। আপনার হাইওয়ের উপমাটা বেশ আকর্ষণীয়, কিন্তু রাস্তাটা কোথায় গিয়ে শেষ হবে বা আদৌ শেষ হবে কিনা সেই প্রশ্নটাও তো থেকে যায়। আমি বিষয়টাকে একটু অন্যভাবে দেখছি। প্রথমত, আপনি ডিভিডেন্ডের যে বিষয়টা বললেন সেটা আমি মানছি, কিন্তু ওই এককালীন আয়টা বাদ দিলেও তো একত্রিত লাভ গত বছরের ১৬২ কোটি টাকা থেকে কমে ১৪০০ কোটি টাকায় নেমে এসেছে। শুধু লাভ নয়, আয়ও কমেছে। এই পতনটা কিন্তু একটা চিন্তার বিষয়, যা শুধু ডিভিডেন্ড দিয়ে ব্যাখ্যা করা যাচ্ছে না। দ্বিতীয়ত, আপনি ডিম্যাট অ্যাকাউন্টের সংখ্যার কথা বললেন, কিন্তু আসল গল্পটা লুকিয়ে আছে বাজারের নতুন অংশে তাদের দখল কমার মধ্যে। গত বছরের তৃতীয় ত্রৈমাসিকে বাজারে যত নতুন অ্যাকাউন্ট খুলছিল, তার ৯৩% আসছিল সিডিএসএল-এর কাছে। আর এখন এই ত্রৈমাসিকে সে হার কমে ৮২%-এ দাঁড়িয়েছে। অর্থাৎ বাজারে নতুন যত ডিম্যাট অ্যাকাউন্ট খোলা হচ্ছে, তার মধ্যে সিডিএসএল-এর ভাগ কমে আসছে। যদিও তাদের মোট গ্রাহক বাড়ছে, নতুন গ্রাহক ধরার দৌড়ে তারা কিন্তু একটু পিছিয়ে পড়ছে। এটা প্রতিযোগীদের শক্তি বাড়ার একটা স্পষ্ট ইঙ্গিত। আর সব শেষে তাদের অন্যতম প্রধান সাবসিডিয়ারি সিডিএসএল ভেঞ্চার্স লিমিটেড বা সিভিএল-এর অবস্থা দেখুন। গত বছর যেখানে তাদের করপূর্ববর্তী লাভ ছিল ৮৮ কোটি টাকা, এবছর সেটা অর্ধেকেরও বেশি কমে মাত্র ৩৫ কোটিতে এসে ঠেকেছে। এটা তো ব্যবসার একটা গুরুত্বপূর্ণ অংশে বড়সড় একটা ধাক্কা। বিশেষ করে যখন কেফেনটেকের মতো শক্তিশালী প্রতিযোগী কেওয়াইসির বাজারে প্রবেশ করছে, তখন এই দুর্বলতা আরও বেশি করে চোখে পড়ছে। বাজার অংশীদারিত্ব কমার যে বিষয়টা তুললেন, সেটা অবশ্যই আলোচনার যোগ্য, কিন্তু আমি এর তাৎপর্যটাকে অন্যভাবে দেখি। দেখুন, যখন পুরো বাজারের আকারই দ্রুতগতিতে বাড়ছে, তখন শতাংশের এই ছোটখাটো ওঠানামার চেয়ে মতলব সংখ্যায় বৃদ্ধিটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। গত ত্রৈমাসিকে তারা ৫৬ লক্ষ নতুন অ্যাকাউন্ট যোগ করেছিল, আর এই ত্রৈমাসিকে সেই সংখ্যাটা বেড়ে হয়েছে ৬৬ লক্ষ। এটা তো ব্যবসার স্বাস্থ্যের একটা পরিষ্কার লক্ষণ। বাজারের নতুন অংশের ওপর দখল বা ইনক্রিমেন্টাল শেয়ার কিছুটা কমতে পারে যখন প্রতিযোগিতা বাড়ে, কিন্তু ৮০% সামগ্রিক বাজার নিয়ন্ত্রণ যার হাতে, তার ভিত্তি এতটাই মজবুত যে এই ছোট ঢেউগুলো খুব বেশি প্রভাব ফেলতে পারে না। এটা তাদের স্থিতিশীলতা আর গ্রাহকদের আস্থারই পরিচয় দেয়। আমি দুঃখিত, কিন্তু আপনার এই যুক্তির সাথে আমি একমত হতে পারছি না। ইনক্রিমেন্টাল শেয়ারের এই পতনকে ছোট ঢেউ বলে উড়িয়ে দেওয়াটা ঠিক হবে না।
এটা আসলে একটা প্রাথমিক সতর্ক সংকেত। এটা অনেকটা একটা ১০০ মিটার দৌড়ের মতো। আপনি হয়তো এখনও প্রথম স্থানে আছেন, কিন্তু আপনার প্রতিযোগী আপনার চেয়ে দ্রুত দৌড়াচ্ছে এবং ব্যবধান কমাচ্ছে। আজ যে ব্যবধানটা কমছে, কাল সেটা আপনাকে ছাড়িয়েও যেতে পারে। এই প্রবণতাটা আমাদের এটাই বলছে যে প্রতিযোগীরা, বিশেষ করে NSDL, এখন অনেক বেশি আগ্রাসীভাবে নতুন গ্রাহক টানছে। আজ যা ইনক্রিমেন্টাল শেয়ারে ঘটছে, কাল সেটাই তো সামগ্রিক বা ওভারঅল শেয়ারকে প্রভাবিত করবে। এই বিষয়টাকে হালকাভাবে নিলে কিন্তু চলবে না। ঠিক আছে, প্রতিযোগিতার বিষয়টা আমি মানছি, আর সেই প্রতিযোগিতার মোকাবেলা করার জন্যই তো এই ব্যয় বৃদ্ধি, বিশেষ করে প্রযুক্তিতে। আপনি মার্জিনের উপর চাপের কথা বলছেন, কিন্তু সিইও নেহাল ভোরা তো স্পষ্টই বলেছেন যে প্রযুক্তি আর মানব সম্পদই তাদের ব্যবসার মূল ভিত্তি। এটা শুধু একটা খরচ নয়, এটা একটা বিনিয়োগ। নিয়ন্ত্রক সংস্থা সেবি ক্রমাগত নতুন নতুন নিয়মকানুন আনছে, বাজারের আকার বাড়ছে, লেনদেনের সংখ্যা বাড়ছে। এই সবকিছু সামলানোর জন্য একটা শক্তিশালী এবং স্কেলেবল পরিকাঠামো দরকার। তারা যদি আজ এই বিনিয়োগটা না করে, তাহলে আগামী দিনে তারা পিছিয়ে পড়বে। এটা একটা প্রোঅ্যাক্টিভ পদক্ষেপ, যা ভবিষ্যতের জন্য একটা মজবুত দুর্গ তৈরি করছে। আপনার কথা মানলাম যে এটা ভবিষ্যতের জন্য বিনিয়োগ। কিন্তু প্রশ্ন হল, এই বিনিয়োগ পর্ব কবে শেষ হবে? এর সুফল আমরা কবে দেখতে পাব? দেখুন, গত কয়েক বছর ধরেই কিন্তু তাদের ব্যয় ক্রমাগত বেড়েই চলেছে, আর এই খরচের চাপ তো সরাসরি তাদের লাভের উপর পড়ছে। এই ত্রৈমাসিকে তাদের মার্জিন 16% কমে গেছে। বিনিয়োগ করা হচ্ছে ঠিকই, কিন্তু সেই বিনিয়োগ থেকে রিটার্ন কবে আসবে তার কোনো স্পষ্ট ছবি বা সময়সীমা কিন্তু ম্যানেজমেন্ট দিচ্ছে না। বিনিয়োগকারীদের কাছে এই স্বচ্ছতার অভাব একটা বড় উদ্বেগের কারণ হতে পারে। কেবল ভবিষ্যতের জন্য বিনিয়োগ এই কথা বলে তো অনিশ্চিত কাল ধরে ব্যয় বাড়ানোকে ন্যায্যতা দেওয়া কঠিন। এর একটা শেষ তো থাকতে হবে, তাই না? কাবুক্ত নয় এমন কোম্পানিগুলোর ক্ষেত্রে তাদের বাজার শেয়ার এখন প্রায় 32%। আর শুধু এই ত্রৈমাসিকেই তারা নতুন ৩৫৯৩টি কোম্পানিকে নিজেদের প্ল্যাটফর্মে এনেছে। এটা কিন্তু একটা নতুন এবং স্থিতিশীল আয়ের রাস্তা তৈরি করছে। এছাড়াও ইন্স্যুরেন্স রিপোজিটরি ব্যবসায় LICর মতো দেশের সবচেয়ে বড় বীমা সংস্থাকে গ্রাহক হিসেবে পাওয়াটা একটা বিশাল ব্যাপার। এটা ভবিষ্যতের অনেক উজ্জ্বল সম্ভাবনাকে নির্দেশ করে। আজ হয়তো এই ক্ষেত্রগুলো ছোট মনে হচ্ছে, কিন্তু আগামী দিনে এগুলিই CDSL-এর বৃদ্ধির পরবর্তী চালিকা শক্তি হতে পারে। আমরা শুধু আজকের লাভ ক্ষতি দেখলে তো পুরো ছবিটা দেখতে পাবো না। কিন্তু বাস্তব সংখ্যাগুলো কি বলছে? আপনি যে আনলিস্টেড কোম্পানির কথা বললেন, সেখান থেকে আয় কতটা বাড়ছে তার একটা স্পষ্ট চিত্র দেওয়া যাক। তাদের বার্ষিক ইস্যুয়ার চার্জ, যা তাদের আয়ের একটি স্থিতিশীল উৎস, তা আগের ত্রৈমাসিকের তুলনায় প্রায় একই রয়ে গেছে। অথচ এই সময়ে ৩৫০০র বেশি নতুন আনলিস্টেড কোম্পানি যুক্ত হয়েছে। এটা কিন্তু একটা অদ্ভুত ব্যাপার। এর থেকে কি বোঝা যায়? এটা ইঙ্গিত দেয় যে আয়ের এই উৎসটি হয়তো তার বৃদ্ধির সর্বোচ্চ সীমায় পৌঁছেছে, বা নতুন কোম্পানি যোগ হলেও গড় আয় বাড়ছে না। আর ইন্স্যুরেন্স রিপোজিটরির কথা যদি বলেন, LICকে পাওয়া অবশ্যই একটা বড় খবর, কিন্তু এই ব্যবসা থেকে আয় এখনও পর্যন্ত নগণ্য। গত অর্থ বছরের আয় ছিল মাত্র ৮ কোটি টাকার কাছাকাছি। এটা কোম্পানির মোট আয়ের ১%-ও কম। আর সবচেয়ে বড় চিন্তার বিষয় হল CVL। তাদের সাবসিডিয়ারি লাভ অর্ধেকেরও বেশি কমে গেছে। এটা একটা প্রতিষ্ঠিত ব্যবসায় বড় ধরনের ধাক্কা। নতুন উদ্যোগ ভালো, কিন্তু সেগুলো যদি মূল ব্যবসার দুর্বলতাকে ঢাকতে না পারে, তাহলে তো ঝুঁকিটা থেকেই যায়। আপনি সিভিএলের পারফরমেন্স নিয়ে যে প্রশ্নটা তুলেছেন সেটা গুরুত্বপূর্ণ। তবে আমাদের এটাও মাথায় রাখতে হবে যে বাজারের পরিস্থিতি সবসময় একরকম থাকে না। হয়তো কেওয়াইসি সংক্রান্ত ব্যবসায় কোনো চক্রাকার মন্দা চলছে, কিন্তু এর পাশাপাশি আমাদের আয়ের উৎসের বৈচিত্র্যের কথাও ভাবতে হবে। এই ত্রৈমাসিকে IPO এবং কর্পোরেট অ্যাকশন থেকে তাদের আয় কিন্তু উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এটা প্রমাণ করে যে CDSL শুধুমাত্র স্থির বার্ষিক চার্জের ওপর নির্ভরশীল নয়, বরং বাজারের গতির সাথে তাল মিলিয়ে আয় করতে সক্ষম। যখন শেয়ার বাজার ভালো থাকে, তখন তারা এর পুরো সুবিধা নিতে পারে। এটা তাদের ব্যবসায়িক মডেলের একটা বড় শক্তি, যা তাদেরকে কেবল স্থিতিশীল নয়, গতিশীলও করে তোলে। আমি আপনার সাথে আংশিকভাবে একমত যে IPO থেকে আয় বেড়েছে,
কিন্তু এর অন্য দিকটাও তো দেখতে হবে। আইপিও এর মতো চক্রাকার আয়ের ওপর নির্ভরতা বাড়লে ব্যবসার পূর্বাভাসযোগ্যতা বা প্রেডিক্টিবিলিটি কমে যায়। আজ বাজার ভালো আছে, তাই আইপিও থেকে আয় হচ্ছে। কাল যদি বাজার খারাপ হয় তখন কি হবে? একটা সুস্থ ব্যবসার লক্ষণ হল তার স্থিতিশীল এবং পুনরাবৃত্তিমূলক বা রিকারিং আয়ের বৃদ্ধি। কিন্তু আমরা দেখছি যে তাদের স্থিতিশীল আয়ের উৎস, যেমন বার্ষিক ইস্যুয়ার চার্জ, প্রায় একই জায়গায় দাঁড়িয়ে আছে। এটা কিন্তু একটা লুকানো দুর্বলতা। আর ফিনটেকের মতো প্রতিযোগী যখন তাদের অ্যাসেট ম্যানেজমেন্ট ক্লায়েন্টদের বিশাল নেটওয়ার্ক ব্যবহার করে একটা সমন্বিত কেওয়াইসি পরিষেবা নিয়ে আসছে, তখন সিভিএল এর মতো একক পরিষেবার পক্ষে টিকে থাকাটা আরও কঠিন হয়ে পড়বে। তারা কিন্তু শুধু প্রতিযোগী নয়, তারা একটা উন্নততর ব্যবসায়িক মডেল নিয়ে আসছে। আমার আলোচনার সারসংক্ষেপ করলে এটাই দাঁড়ায় যে সিডিএসএল এর দ্বিতীয় ত্রৈমাসিকের ফলাফলকে তাদের দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি দিয়ে বিচার করা উচিত। ডিম্যাট অ্যাকাউন্টের মোট সংখ্যায় বৃদ্ধি, ভবিষ্যতের জন্য প্রযুক্তিতে কৌশলগত বিনিয়োগ এবং আনলিস্টেড কোম্পানি ও ইন্স্যুরেন্স রিপোজিটরির মতো নতুন ব্যবসার সম্ভাবনা, এই সবকিছুই প্রমাণ করে যে তারা ভবিষ্যতের জন্য সঠিকভাবে প্রস্তুত হচ্ছে। আপাতদৃষ্টিতে যে চ্যালেঞ্জগুলো দেখা যাচ্ছে, যেমন মার্জিনের ওপর চাপ বা ইনক্রিমেন্টাল শেয়ারের সামান্য পতন, সেগুলো একটা দ্রুত গতিতে বাড়তে থাকা বাজারের বৃহত্তর প্রেক্ষাপটে খুবই স্বাভাবিক। তাদের মূল ভিত্তি অর্থাৎ ৮০% বাজার নিয়ন্ত্রণ এখনও অত্যন্ত শক্তিশালী। আর আমার সারসংক্ষেপ হল, দীর্ঘমেয়াদী সম্ভাবনাকে অস্বীকার না করেও আমাদের বর্তমানের বাস্তব ঝুঁকিগুলোকে চিনতে হবে। ক্রমবর্ধমান প্রতিযোগিতা তাদের নতুন গ্রাহক ধরার ক্ষমতাকে কমিয়ে দিচ্ছে, যার প্রমাণ হল ইনক্রিমেন্টাল মার্কেট শেয়ারের পতন। উচ্চ প্রযুক্তি ব্যয় তাদের লাভের ওপর সরাসরি চাপ সৃষ্টি করছে, যার কোনো শেষ দেখা যাচ্ছে না। আর সিভিএলের মতো একটা গুরুত্বপূর্ণ সাবসিডিয়ারির এই রকম দুর্বল পারফরম্যান্স কিন্তু একটা বড় বিপদ সংকেত। এই বিষয়গুলো সতর্কতার সাথে পর্যবেক্ষণ করা খুবই প্রয়োজন, কারণ এগুলি ভবিষ্যতের পথকে ব্যাপকভাবে প্রভাবিত করতে পারে। বৃদ্ধি হয়তো হবে, কিন্তু সেই বৃদ্ধির পথে কাটাও কিন্তু কম নেই। নিঃসন্দেহে সিডিএসএলের পরিস্থিতি বোঝার জন্য দুটো দৃষ্টিভঙ্গি সমান গুরুত্বপূর্ণ। একদিকে যেমন রয়েছে পরিকাঠামো, বাজারের ওপর নিয়ন্ত্রণ এবং বৃদ্ধির একটি শক্তিশালী গল্প, তেমনি অন্যদিকে রয়েছে প্রতিযোগিতা, ব্যয় ব্যবস্থাপনা এবং লাভজনকতা বজায় রাখার বাস্তব চ্যালেঞ্জ। শেষ পর্যন্ত প্রদত্ত তথ্যের ভিত্তিতে আমাদের শ্রোতারাই এই বিষয়ে তাদের নিজস্ব সিদ্ধান্তে পৌঁছাতে পারবেন। আজকের মতো এখানেই শেষ করছি।